বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিজনেস সামিট উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। আবু সাইদ হত্যার 4 আসামি ট্রাইব্যুনালে। উত্তরার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো অভিনেত্রী শমী কায়সারকে। কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। জুলাইয়ে আহতরা পাবে বিশেষ সুবিধা। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো বাধা ছাড়াই করা যাবে ব্যবসা। সকালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বিদেশিদের নিজ দেশের মতোই বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। এ সময় তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্সি ইনভেস্ট অ্যাওয়ার্ড তুলে দেন। বক্তব্য শেষে সামিটের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। We are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. Only in the 70s, early 60s maybe, 60s, some crazy young guys from the universities dared to enter into something which is happening in the country because of business interest of other countries, garment industry. They said, why not us? That was the beginning of the garment industry in Bangladesh, those crazy young guys. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. I wish I could tell all the stories that happened in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। বক্তব্য শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগেই এখান থেকে বের হয়েছেন। তবে এখানে আজকে সারাদিনই দিনব্যাপী নানা ধরনের সেশন রয়েছে, নানা ধরনের এখানে প্রোগ্রাম রয়েছে। বিভিন্ন সেশনে আসলে বাংলাদেশে কি কেন বিনিয়োগ করার জন্য উপযুক্ত পরিবেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি ইনভেস্টরদেরকে আসলে কি ধরনের সহযোগিতা দেওয়া হবে তার উপর বিভিন্ন সেশন এখানে সারাদিনই আছে। আজকে কালকেও চলবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন রুম, এখানে ফরেন রেজিস্ট্রেশন বিভিন্নভাবে কয়েকটি রেজিস্ট্রেশনের বুথ এখানে চালু হয়েছে। যারা ব্যবসায়ী আছেন, যারা এই সেশনে অংশ নিতে চান, তারা হচ্ছে যে বিভিন্ন এই রেজিস্ট্রেশন করে তারা অংশ নেবেন মূল ইভেন্টে। অর্থাৎ মূল ইভেন্টে গিয়ে বাংলাদেশের কয়েকটি সেক্টরে আসলে কীভাবে বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ রয়েছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে কী কী ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং কোন ক্ষেত্রে আসলে আর কী করা যেতে পারে। মানে বাংলাদেশে এই মুহূর্তে যারা ব্যবসা করছেন, দেশি বা বিদেশি, তারা আসলে বাংলাদেশে কোন কোন সেক্টরকে তারা সম্ভাবনাময় মনে করছেন এবং সেখানে আর কী করা গেলে সেটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে তারা মতামত তুলে ধরবেন বিভিন্ন সেশনে এবং সেখান থেকে আসলে তাদেরকে সমাধান করার জন্য সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হবে। সেটি আসলে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আজকে আসলে বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। বিদেশিদেরকে যারা ব্যবসা করতে চান তিনি বাংলাদেশকে তাদের ইনভেস্ট করার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে তরুণদের হাত ধরেই আসলে বিশ্ব বদলে যাবে, ঠিক একইভাবে বাংলাদেশ এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে নতুন করে সবাইকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে, ব্যবসা বাণিজ্য করে পৃথিবীকে বদলে দিতে হবে। এই ছাড়া চাকরি করে আসলে পৃথিবীকে মানে চাকরির পিছনে না করে তিনি ব্যবসার জন্য তিনি উদ্যোক্তা হওয়ার কথা বলছেন এবং তিনি সোশ্যাল বিজনেস, তিনি যেটা বলেন যে এই বিজনেসের মাধ্যমে সারা পৃথিবী
পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব, তিনি আজকে তো আর সে কথাই বলেছেন। আপনি জানেন যে গত 3 দিন ধরে বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলন চলছে, আগামীকালকেও হবে, এবং এই বিনিয়োগ সম্মেলন ইতিমধ্যেই চীন, কোরিয়া এবং বিশেষ করে আমেরিকার যারা ব্যবসায়ী প্রতিনিধি যারা বাংলাদেশে এই সম্মেলনকে কেন্দ্র করে এসেছেন, তারা অনেকেই আসলে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে তারা বিনিয়োগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বেজা এবং বিডার যিনি চেয়ারম্যান রয়েছেন তার নেতৃত্বে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে, যারা প্রতি মাসের 10 তারিখে বসবে এবং তারা হচ্ছে যে মূলত কোন বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তারা এখন কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের দ্রুত সমাধান করতে হলে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, তারা হচ্ছে সেই সমাধানটি করবে সেই বিশেষ সেল। অর্থাৎ অনেক যারা এখানে বাংলাদেশের যারা বিজনেসম্যানরা যারা রয়েছেন এবং যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা ভাবেন এবং যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তারা মূলত বলছেন যে 5 অগস্টের পর বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই বিনিয়োগ সম্মেলন সেই সংকটকে কিছুটা কাটাতে সহায়তা করবে। যা এখান থেকে আসলে হয়েছে, অর্থাৎ বিদেশিরা যেভাবে সাড়া দিয়েছে তার কিছুটাও যদি বাস্তবায়ন হয়, তাহলে অর্থনৈতিক নবদিগন্তে বাংলাদেশ প্রবেশ করবে, এমনটাই আশা করছে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে 3য় দিনের বিনিয়োগ সম্মেলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে 2024-25 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। এডিবি ডেভেলপমেন্ট আউটলুক নামে প্রতিবেদনটির বাংলাদেশ অংশ আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হবে। এতে বলা হয়, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হওয়ার পূর্বাভাস দিচ্ছে এডিবি। তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় ঘুরে দাঁড়াবে অর্থনীতি। নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। গত অর্থবছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এসেছে $21.5 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণে প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। 2023-24 অর্থবছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায়, বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, 2 দিন পরে ক্রেডিট হয়েছে, এখন আসলে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় 20 শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। যে ইন্ডিয়ান মারোয়ারিরা হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয়, তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই, আমি নিব কেন? আর কিছু কিছু বিষয় আছে, ধরেন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে, সেগুলো তো কখনো বৈধ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে 26 জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, আবু সাইদের হত্যার আগে সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে বের করে দেন। আন্দোলনের এক পর্যায়ে 2 পুলিশ আবু সাইদের কাছ থেকে গুলি করে হত্যা করে। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 যুবককে জঙ্গি বানিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর, সরাসরি যাচ্ছি সেখানে। আমরা শেখ হাসিনাকে আসামি, আমি বলেছি 26 জন। আমি কি বলেছি কোথাও যে শেখ হাসিনাকে আসামি করা হয় নাই? হয়েছেও বলি নাই, হয় নাইও বলি নাই। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, এটা তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। একটা ঘটনাতে 5টা মামলা হতে পারে, 5টা বিচার হতে পারে। জি, তদন্তে নাম তো 26 জনের আসছে, কার আসে না এটা আপনাদেরকে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তবে এটুকু বলেছি আগেই যেটা, যে পুলিশ অফিসার আছে, পাবলিক বা জনসাধারণও আছে, হেলমেট বাহিনীর লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে। আমি বলছি যে আপনি যে 26 জন বলছেন, জি, তদন্তে কি মানে এটা আরো নতুন কোনো তদন্তে এখন পর্যন্ত আমরা 26 জনের নাম পেয়েছি। বাকি যে কিছু তদন্ত বাকি আছে, সেই তদন্ততে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে। জি, ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আন্দোলনে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি দীপুমণি, রাশেদ খান মেনন, হাজি সেলিম, সাদেক খান, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় যিনি গুলি করে যাত্রাবাড়িতে শত শত মানুষকে হত্যা করেছেন, যার নেতৃত্বে সে ওসি আবুল হাসান, তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। অভিযানে গিয়ে নিয়মিত হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে সারা দেশে মব তৈরি করে পুলিশের ওপর 300-র বেশি হামলা হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও বিশ্লেষকরা বলছেন, পুলিশকে ঠিকমতো দায়িত্ব পালন করতে না দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বাধ্য। পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সেভ করার চেষ্টা করি, ও তাকে সেভ করতে যায়, আমরা আসলে ওই সময় আঘাতের শিকার হই। তদন্ত সারা শরীরে আঘাতের চিহ্ন আছে, পাশাপাশি আমার ডান হাতে একটা আঘাতের চিহ্ন আছে, ওইটা হচ্ছে আপনার ডান হাতের কোনোটা ডিসপ্লেস হয়ে গেছে লাঠির আঘাত। আসামি ধৃত করার পরে যে এরকম এত দুঃসাহস দেখে আসামি মানে আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আসামি নিয়ে যাবে, এটা আমরা আসলে ভাবি নাই। শুধু এই 2 ঘটনায় নয়, পুলিশ সদর দফতরের তথ্য বলছে প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে 300-র বেশি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব হামলাও
বড় কারণ বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশ্লেষক। একটা দেশের প্রধান বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা, সেইটা যারা রক্ষা করে তারা হচ্ছে পুলিশ। যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে সেটা যদি আপনি ক্ষতিপূরণ না করেন, সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে পরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়াটা খুব কঠিন। প্রশাসনিক পদক্ষেপ। পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়া তাগিদ সাবেক এই পুলিশ প্রধানের। এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন সেখান থেকে খুব কড়া মেসেজ থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করাটায় কোনো শৈথিল্য চলবে না, দৃঢ়তা দেখাতে হবে এবং ফেস করতে হবে। অপরাধ নির্মূলে পুলিশ সদর দফতর বলছে মব তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দেখা যায় যে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে কোনো ধরনের বাধা আসছে বা কেউ উদ্যত হচ্ছে, সেটি যথাযথ যে আইনি ব্যবস্থা সেটি তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু গ্রহণ করা হবে। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই গণঅভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা হিসাব কিতাব গণনা করা, বাছনা করা, এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয়, তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের পাশাপাশি 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় লালদিয়ার চরেই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে 53,000-এ, কিন্তু 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1.5 মিলিয়ন টিউস বে টার্মিনাল এবং আপনার আসার আগে, মাতারবাড়ি আসার আগে আমাদের করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা লালদিয়া আমাদের জন্য খুবই সহায়ক হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান। ইতিমধ্যে চরের 64 একর জায়গাকে দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে 32 একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে 15,000-এর বেশি। কন্টেনার সুবিধাদি বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি গ্রাউন্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বেশ কিছু কাজ হয়ে গেছে এবং বাকি কাজ অলরেডি চলমান আছে।
বিশ্বজুড়ে 50% বেশি কন্টেনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কস লাইন, আর তাই বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ীরা। নিজস্ব জেটি যদি তাদেরকে দেওয়া হয় তখন আমদানি এবং রপ্তানির যে ফ্লোটা এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। চলতি বছরই লালদিয়ারচর কন্টেনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের প্রাথমিক চুক্তি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার লালদিয়ারচরের এই অংশে বন্দর গড়ে তুলবে কন্টেনার ইয়ার্ড, আর পার্শ্ববর্তী অংশে মার্কস লাইনের টার্মিনাল। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলিকে কর্ণফুলী নদীর অন্তত 6টি বিপজ্জনক বাঁক পেরোতে হয়, কিন্তু লালদিয়ারচরে সেই সমস্যা থাকবে না। ফলে অবলীলায় যে কোনো সাইজের জাহাজ প্রবেশ করতে পারবে এই লালদিয়ারচর টার্মিনালে। পতেঙ্গার লালদিয়ারচর থেকে কমল দে, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।